নমস্কার, আমি সুপর্ণা। শনিবারের চিঠিতে আপনাদের স্বাগত জানাই। আজকের নিবেদন শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অনুবাদিত বেতাল পঞ্চবিংশতি। বিদ্যাসাগর মহাশয় ছিলেন তার আদর্শ রূপায়ণের ক্ষেত্রে নির্মম, কঠোর ও আপোষহীন। নিজের জামাই সূর্যকুমারকে স্কুলের দায়িত্ব থেকে এক কথায় অপসারিত করেন বিদ্যালয় তহবিলে সামান্য গরমিল লক্ষ্য করে। এখনকার দিনে যে স্বজন পোষণ ও দুর্বৃত্ত পালন চরম সীমায়, বিদ্যাসাগর মহাশয় ছিলেন একেবারেই তার বিপরীত চরিত্রের মানুষ। পুত্র নারায়ণ বিধবা বিবাহ করতে সম্মত হওয়াতে বিদ্যাসাগর মহাশয় পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ করেও এই বিবাহ সম্পন্ন করেন। আবার যখন জানলেন পুত্র নারায়ণ যথেচ্ছাচারী ও কুপথগামী হয়েছেন, তখন পুত্রের সাথে সমস্ত সংস্রব ও সম্পর্ক পরিত্যাগ করেন। এই ধরনের মানুষ ছিলেন বিদ্যাসাগর মহাশয়। শ্রী বিদ্যাসাগর মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন। আগের কয়েকটি পর্বে আমরা শুনেছি কিভাবে বিক্রম ও বেতালের দেখা হয় ও বেতালের বিক্রমকে দেওয়া শর্ত। বেতালের বিক্রমকে বলা কয়েকটি গল্পও শুনেছি আমরা। এটা আমাদের বিক্রম বেতাল ধারাবাহিকের 14 পর্ব। আজকের গল্পের নাম শোভনার নিষ্ঠা। চন্দ্রহৃদয় নগরে রণধীর নামে এক রাজা বাস করতেন। রাজা খুব সৎ ছিলেন। তিনি প্রজাদের খুব ভালোবাসতেন। নিয়ম কানুনের ব্যাপারে রাজা খুব কঠিন ছিলেন। হঠাৎ তার রাজ্যে চোরের উপদ্রব বেড়ে গেল। প্রজারা সবাই মিলে রাজাকে এই কথা জানালো। রাজা সব শুনে বললেন, যা হয়ে গেছে তার জন্য দুঃখ করে কোনো লাভ নেই। এবার থেকে যাতে চুরি না হয় তার ব্যবস্থা করতে হবে। তিনি প্রহরীর সংখ্যা বাড়িয়ে দিলেন ও রাজ্যে বিভিন্ন জায়গায় তাদের নিযুক্ত করলেন। রাজা আদেশ দিলেন, যদি চোর চুরি করে পালিয়ে যায় তাহলে প্রহরীর প্রাণদণ্ড হবে। প্রহরীরা এই আদেশ শুনে খুবই সতর্ক হল, কিন্তু চুরি না কমে বরং আগের চেয়ে বেড়ে গেল। এবারও প্রজারা রাজার কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলল। রাজা বললেন তিনি আরো কঠোর ব্যবস্থা নেবেন। এবার রাজা নিজে নগর পাহারা দেওয়ার জন্য বের হলেন। খানিকটা যাবার পর উনি একজন অপরিচিত লোককে দেখে বললেন, তোমার পরিচয় কি? এত রাতে তুমি কোথায় যাচ্ছ? চোর বলল, এত রাতে যখন বেরিয়েছি তাহলে বুঝতেই পারছো আমি কে। আমি চুরি করি। চোর রাজাকে বলল, তোমার পরিচয় কি? রাজা বললেন, বুঝতে পারছো না আমি কে? আমি তোমার মতোই চোর। এই কথা শুনে চোর তো মনে মনে খুব খুশি হলো। ভাবল, যাক, একজন সঙ্গী পাওয়া গেল। বলল, ভালোই হলো, চলো আমরা দুইজনে মিলে চুরি করতে যাই। রাজা চোরের কথায় রাজি হলেন। ওরা এক ধনীর ঘরের সব কিছু চুরি করল। তারপর নগরের বাইরে কিছু দূর গিয়ে এক সুড়ঙ্গ পথে পাতালে প্রবেশ করল। চোর রাজাকে বাড়ির বাইরে অপেক্ষা করতে বলে বাড়িতে ঢুকলো। সেই সময়ে এক দাসী রাজাকে চিনতে পেরে বলে, মহারাজ, আপনি এখান থেকে পালান। এই চোর এক ভয়ঙ্কর দস্যু। এই কথা শুনে রাজা বললেন, আমি তো বেরোনোর পথ জানি না। যদি তুমি আমাকে পথ দেখিয়ে দাও তাহলে বাঁচতে পারি। ওই দাসী রাজাকে বের করে দিল। পরদিন রাজা প্রচুর সৈন্য সামন্ত নিয়ে পাতালে প্রবেশ করে চোরের বাড়ি চারিদিক থেকে ঘিরে ফেললেন। এক রাক্ষস এই পাতাল নগরীকে রক্ষা করত। চোর ওই রাক্ষসকে বলল, হয় তুমি আমাকে বাঁচাও, নয়তো পালিয়ে যাও। চোর ওই রাক্ষসকে অনেক উপহার দিল। রাক্ষস বলল, কোনো ভয় নেই, আমি এখনই রাজার সৈন্য সামন্ত সব খেয়ে শেষ করে দিচ্ছি। এই বলে রাক্ষস রাজার সৈন্য সামন্ত হাতে
হাতি ঘোড়া সব খেতে শুরু করলো। এই অবস্থা দেখে সৈন্যরা সব পালিয়ে গেল। এমনকি রাজাও পালাতে আরম্ভ করলেন। চোর রাজার পিছু পিছু গিয়ে বলল, ছি, তুমি রাজা হয়ে এত কাপুরুষ, যুদ্ধ না করে পালিয়ে যাচ্ছ? তোমার মতো রাজার নরক বাস হবে। রাজা এই কথা শুনে লজ্জায় অপমানে যুদ্ধ করতে আরম্ভ করলেন। শেষে রাজা চোরকে পরাজিত করে তাকে বেঁধে রাজধানীতে নিয়ে এলেন। রাজা তাকে শুলে চড়াতে বললেন। এদিকে ধর্মধ্বজ বণিকের মেয়ে শোভনা চোরকে দেখে এত মুগ্ধ হলো যে তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠল। বাবাকে বলল, বাবা, ওই চোরকে মুক্ত করে আমার সঙ্গে ওর বিয়ে দাও। বণিক ধর্মধ্বজ বলল, তা কি হয় মা? রাজা এই কথায় কখনো রাজি হবেন না। এই চোরকে ধরার জন্য অনেক সৈন্য সামন্ত মারা গেছে। তাছাড়া রাজাকেও মেরে ফেলতে চেয়েছিল এই চোর। কি করে এই চোরকে আমি মুক্ত করব? শোভনা বলল, তোমার সব ধনসম্পত্তি দিয়ে ওকে মুক্ত করো। যদি ওকে মুক্ত করে আনতে না পারো তাহলে আমি বাঁচব না, তোমার সামনেই প্রাণত্যাগ করব। ধর্মধ্বজ মেয়েকে খুব ভালোবাসতেন, তাই রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আমার সব ধনসম্পত্তি নিয়ে ওই চোরকে ছেড়ে দিন। এই কথা শুনেও রাজা চোরকে ছেড়ে দিতে রাজি হলেন না। বললেন, এই চোর আমার প্রজাদের প্রচুর ক্ষতি করেছে। আমার সৈন্য সামন্তদের ওর জন্য প্রাণ দিতে হয়েছে। এমনকি ও আমাকে মেরে ফেলতে চেয়েছে। আমি ওই চোরকে কিছুতেই ছাড়ব না। ধর্মধ্বজ মেয়েকে গিয়ে সব কথা বলল। সব শুনে মেয়ে কাঁদতে লাগলো। এদিকে তো শোভনার কথা রাজ্যের সবাই জেনে ফেলেছে। চোরকে শূলস্তম্ভের কাছে আনা হলো। চোরও এই শোভনার কথা শুনে প্রথমে হাসল, তারপর কাঁদল। তারপর ওকে শুলে চড়ানো হলো। শোভনা চোরের মৃত্যুর খবর পেয়ে চোরের সঙ্গে একই চিতায় মরার জন্য চলল। এই চিতার পাশেই দেবী কাত্যায়নীর মন্দির ছিল। দেবী শোভনার নিষ্ঠা দেখে শোভনার কাছে গিয়ে বললেন, তোমার নিষ্ঠা দেখে আমি খুশি হয়েছি। কি বর চাও বলো? শোভনা বলল, দেবী, যদি কৃপা করো তাহলে ওই চোরকে জীবন দান করো। দেবী তাই করলেন। অমৃত পান করিয়ে চোরকে ফের বাঁচিয়ে তুললেন। বেতাল গল্প শেষ করে বলল, মহারাজ, বলো তো, চোর কেন প্রথমে হেসেছিল ও পরে কেন কেঁদেছিল? বেতালের এই প্রশ্নে রাজা বিক্রমাদিত্য ক্ষণিকের জন্য চুপ করে গেল। বেতাল রাজা বিক্রমাদিত্যকে ঝাঁকুনি দিয়ে বলল, বলো বিক্রম, উত্তর দাও। যদি উত্তর জেনেও চুপ করে থাকো তবে তোমার মাথা ফাটিয়ে দেব। দেখো আকাশের দিকে, সব দেবতারা তোমাকে দেখছে। তুমি তাদের সাক্ষী করে আমাকে কথা দিয়েছ। আমার প্রশ্নের উত্তর থাকলে তুমি তার জবাব দেবে। বলো বিক্রম, বলো, চুপ করে আছো কেন? এই শুনে রাজা বিক্রমাদিত্য বলল, শোন বেতাল, প্রথমে চোরের মনে হয়েছিল আমি যখন মরতে যাচ্ছি ওই মেয়েটা আমাকে বিয়ে করতে চাইছে। তারপর কেঁদেছিল কারণ চোরটা ভাবল ওই মেয়েটা তার সবকিছু দিতে চেয়েছিল, কিন্তু আমি তার জন্য কিছুই করতে পারলাম না। এই অনুশোচনায় ও দুঃখে চোরটা কেঁদেছিল। সঠিক উত্তর শুনে বেতাল রাজা বিক্রমাদিত্যকে বলল, হে রাজা বিক্রমাদিত্য, আমি তোমাকে নিয়ে যা শুনেছি তুমি তার থেকেও বেশি বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ও ন্যায়পরায়ণ। বাহ, কি অপূর্ব বিচার তোমার! তবে আমার আগের শর্তের মতো তুমি সঠিক উত্তর দিলে আমি ফিরে যাব
আমার আগের জায়গায়। আমি চললাম। বেতাল রাজা বিক্রমাদিত্যের কাঁধ থেকে নেমে শ্মশানের দিকে যেতে আরম্ভ করল। শ্মশানে পৌঁছে আবার আগের সেই জ্বলন্ত শিরীষ গাছ থেকে ঝুলে পড়ল। রাজা বিক্রমাদিত্য বেতালের পিছু পিছু দৌড়ে আবার সেই শিরীষ গাছ থেকে নামিয়ে বেতালকে নিয়ে তার যাত্রা শুরু করল। বেতাল এবার তার চতুর্দশ গল্প বলতে শুরু করল। আজকের পর্ব এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও সকলের সাথে শেয়ার করুন। আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ একান্ত কাম্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।